দয়া করে আপনারা দেশের এই বিপদের সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব, মিসইনফরমেশনে কান দিবেন না। আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা চলমান আছে, সারা বিশ্বে যেভাবে হয় সব জায়গায় আমরাও সেটা করে চলেছি, তারপরেও দুর্ঘটনা হয়। আপনি উন্নত বিশ্বেও দেখবেন বড় বড় যেটা অত্যাধুনিক জঙ্গি বিমান আছে সেগুলিও দুর্ঘটনায় পতিত হয়। কিছুদিন আগে F-35 মতো জঙ্গি বিমানও দুর্ঘটনায় পতিত হয়েছে। সো সেটা তো কেউ গ্যারান্টি দিবে না, বাট আমরা অবশ্যই এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব এবং ভবিষ্যতে এটার প্রতিকার করবো ইনশাআল্লাহ। আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করব। বিমান সাধারণত সহজে পুরানো হয় না, প্রত্যেকটা বিমানের একটা লাইফ টাইম আছে। সো এই বিমানগুলি প্রায় 30 বছর পর্যন্ত লাইফ সাইকেল। সো 1 যুগ 2 যুগ কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছি কিনা। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমাদের বিমানের আমরা কোনো কম্প্রোমাইজ করি না রক্ষণাবেক্ষণ। আপনারা জানেন আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। গতকালকে আনুমানিক 1টার পরে 1:13 মিনিটে একটা আমাদের জঙ্গি বিমান প্রশিক্ষণ করার সময় বিধ্বস্ত হয়েছে রানওয়ের খুব নিকটে, এবং সেই ক্র্যাশ সাইটটা ছিল মাইলস্টোন স্কুলের একটা বিল্ডিংয়ে, যেখানে আমরা অনেক কোমলমতি ছাত্রছাত্রী এবং শিশুসহ অন্যান্য শিক্ষক এবং অনেকের আমরা নিহত হয়েছেন। প্রথমে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়াও অনেকেই আহত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি এখানে আসার আগেই CMH দেখে এসেছি, ওয়ার্ল্ড ইউনিটি যাবো ইনশাল্লাহ একটু পরে, অন্যান্য জায়গাও যাওয়ার ইচ্ছা আছে। সবাই চিকিৎসাধীন আছে এবং যারা ওখানে ছিল তাদেরকে আমরা যত দ্রুত সম্ভব উদ্ধার করে এবং হেলিকপ্টার ব্যবহার করে এবং ফার্স্ট রেসপন্ডার হিসেবে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর উদ্ধার কর্মীরা গিয়েছিল, সাথে ফায়ার ব্রিগেড অন্যান্য যারা ছিল সবাই তাতে রেসপন্ড করেছিল, এবং আমরা যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব আমরা তাড়াতাড়ি তাদেরকে এনে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়াও আমি নিহত এবং আহত সবার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন এবং এই শোক যাতে কাটিয়ে উঠতে পারি সেটাই আশা করি, সেই শক্তি যাতে আমরা পাই। পাইলট আপনারা জানেন, অনেক মিডিয়াতে অলরেডি এসছে, আপনারা দেখেছেন যে পাইলট যখন বিমানটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, সে তার সর্বোপরি চেষ্টা করেছে বিমানটাকে একটি খালি জায়গায়, বিশেষ করে ওই মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু তারপরে তার শেষ চেষ্টা সফল হয়নি বলবো, কারণ বিমানটা আছড়ে পড়েছিল ওই বিল্ডিংয়ের উপরে। কিন্তু সে সেই নিয়ন্ত্রণ রাখার জন্যে বা বিমানটাকে দিক নির্দেশনা যাওয়ার জন্য যে মূল্যবান সময় দিয়েছে, তার জন্যে তার যে ইজেকশন বলি আমরা, বিমান থেকে বের হওয়ার যে পদ্ধতি আমাদের, সেটা বিলম্বিত হয়ে যায় এবং তার ফলে সে তার নিজের জীবন উৎসর্গ করেছে বা সে আজকে আমাদের মাঝে নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই জন্য আমি একটু আগে আমরা তার ফিউনারাল প্যারেড বা জানাজা করলাম। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি আবার, এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। আপনারা অলরেডি দেখেছেন গতকালকে থেকেই দেশের এই বিপদের সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনী, চিকিৎসকবৃন্দ, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবী, বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা, সাধারণ ছাত্র, শিক্ষক ও সাধারণ জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতি মোকাবেলা করেছে। এই ধরনের যখন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, তখনই আমরা বুঝতে পারি যে আমাদের যে কোনো ধরনের বিপদে আসলে আমরা কতটা ঐক্যবদ্ধ হতে পারি, এবং সুন্দরভাবে কালকে আমরা সবাই মিলে কাজ করেছি এবং উদ্ধার করতে সক্ষম হয়েছি। অবশ্যই সেনাবাহিনী এবং বিমান বাহিনী প্রথম দিকে গিয়েছিল এবং তারা তাদের বিশেষ উদ্ধারকারী যেসব যন্ত্রপাতি আছে বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে তারা ফার্স্ট রেসপন্ডার হিসেবে সমস্ত আহতদেরকে এবং নিহতদেরকেও নিয়ে এসেছিল ওখান থেকে। আমি আপনাদেরকে জানাতে চাই যে সরকার বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমেই বলেছেন যে এদের যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করতে হবে, এবং সে ব্যাপারে তাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ আশ্বাস পাচ্ছি। ইনশাআল্লাহ সমস্ত ধরনের চিকিৎসার ব্যবস্থা তাদের করা হবে।
সরকারের পাশাপাশি বিমান বাহিনীও সবসময় হতাহতের পাশে থাকবে এবং থাকছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে যা যা করণীয় আমরা সব কিছু করব। ইতিমধ্যেই গতকালকে আমরা একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে দিয়েছি। তারা অতি শীঘ্রই এই তদন্ত করে বের করবে যে কী ঘটনা ঘটেছিল এবং তার ভিত্তিতে আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তার অবশ্যই ব্যবস্থা নেব। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে একটা বিশেষ অনুরোধ করতে চাই, সেটা খুব জরুরি আমার জন্য আপনাদের মাধ্যমে বলা। সেটা হচ্ছে দয়া করে আপনারা দেশের এই বিপদের সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব, মিসইনফরমেশনে কান দিবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না। এই মর্মান্তিক দুর্ঘটনায় আপনাদের সবার মতো আমারও হৃদয় ভেঙে গেছে। আপনারা জানেন যে আমি মাত্র সফরে বেরিয়েছিলাম, একটা জরুরি সফর ছিল। আমি ওই বিমানবন্দর থেকেই সরাসরি ফিরে এসেছি আজকে সকালে। যখন সংবাদ পেয়েছি আমার বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম যে অনেক দুর্ঘটনাই হয়েছে সারা বিশ্বে বিমান বাহিনীতে বা বিমান দুর্ঘটনা আমরা জানি হইতেই পারে, কিন্তু এই ধরনের একটা হয়েছিল কিছুদিন আগে আমাদের প্রতিবেশী দেশে, যেখানে জনগণ অনেক মৃত্যুবরণ করেছে। আজকে গতকালকে আমাদের দেশে একটা হয়েছে। সেই ধরনের দুর্ঘটনা খুব সচরাচর হয় না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, কিন্তু একটা কথা বলতেই হয়, যখন দুর্ঘটনা হয় সেটা আল্লাহ জানেন কেন, ভালো মন্দ কী আছে এটার ভিতরে। তবে যে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে সেটা রিকভার করাই হবে আমাদের মূল কাজ। বা যদিও জানি এটা কোনোভাবেই পারিবারিকভাবে আমরা সম্ভব করতে পারবো না, বাট আমি যেটা বলেছি বারবার যে আমরা তাদের পাশে থাকবো। আমরা সম্মিলিতভাবে অনেকেরই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আহতের সুচিকিৎসা এটাই এখন আমার মনে হয় সবচেয়ে জরুরি। যারা আমাদের মাঝে এখনও অসুস্থ হয়ে আছেন বা আহত হয়ে আছেন তাদেরকে আমরা সর্বাত্মক চিকিৎসা প্রদান করব এবং তারা যাতে সম্পূর্ণভাবে সুস্থ হয় সেটাই আমাদের মূল লক্ষ্য। এই বিষয়ে আমি আপনাদের সকলেরও বা যারা আছেন সবার সহযোগিতা কামনা করছি। আরেকটা কথা আমি বলতে চাই আপনাদের মাধ্যমে, টু দি ইন্টারন্যাশনাল মিডিয়া, দ্যাট the same thing which you have heard, the incident has taken place and we are doing our inquiry. আরেকটা কথা আমি বলতে চাই আপনাদের মাধ্যমে, to the international media, that the same thing which you have heard, the incident has taken place and we are doing our inquiry. It was a very sad incident. We will try our best to find out the causes, and of course we are with the people who got hurt, who got killed, who got injured. The whole country is with them, the government is with them, and Air Force and military forces will be with them till the last moment, whatever they need. ক্র্যাশ সাইটে এক ধরনের অশান্তি বিরাজ করছে, এটা সত্যি দুঃখজনক। অনেক গুজব চলছে, এই গুজবে কান দিবেন না। আমরা প্রতিদিন যখনই আমাদের কাছে যে কোনো আপডেট আসছে আহত নিহতর, সেটা আমরা সাথে সাথে ISPR এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে লুকোনোর বা গোপন করার কোনো বিষয়ই নাই। কার কাছ থেকে লুকাবো? আপনারা আমাদের দেশের মানুষ, আমরা এই দেশের মানুষ। দুর্ঘটনাই আমরা চেষ্টা করছি যেটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে, এবং এখানে যদি আমাদের মধ্যে অস্থিরতা বিরাজ করে তাহলে কারোরই ক্ষতি হবে না, আমাদের দেশের ক্ষতি হবে। আমার এতটুকুই বক্তব্য ছিল। এরপরে যদি তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি আপনাদের একটা প্রশ্ন নিতে পারি। আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা চলমান আছে, সারা বিশ্বে যেভাবে হয় সব জায়গায় আমরাও সেটা করে চলেছি। তারপরেও দুর্ঘটনা হয়। আপনি উন্নত বিশ্বেও দেখবেন বড় বড় যেটা অত্যাধুনিক জঙ্গি বিমান আছে সেগুলিও দুর্ঘটনায় পতিত হয়। কিছুদিন আগে F-35 মতো জঙ্গি বিমানও দুর্ঘটনায় পতিত হয়েছে। সো সেটা তো কেউ গ্যারান্টি দিবে না, বাট আমরা অবশ্যই এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব এবং ভবিষ্যতে এটার প্রতিকার করবো ইনশাআল্লাহ। আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করব। বিমান সাধারণত সহজে পুরানো হয় না, প্রত্যেকটা বিমানের একটা লাইফ টাইম আছে। সো এই বিমানগুলি প্রায় 30 বছর পর্যন্ত লাইফ সাইকেল। সো 1 যুগ 2 যুগ কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছি কিনা। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমাদের বিমানের আমরা কোনো কম্প্রোমাইজ করি না রক্ষণাবেক্ষণে, বিকজ আমরা যে দেশ থেকে বিমান করি সেই দেশ থেকে আমরা রক্ষণাবেক্ষণের সমস্ত প্রযুক্তি এবং দরকার হলে যা যা প্রয়োজন হয় সেটাও আমরা তাদের সাথে চুক্তি করে নিই। সুতরাং আমাদের রক্ষণাবেক্ষণ সব ভালো হয় বিমানের ইঞ্জিন এবং তারপরেও এখন একটা জিনিস আমি সত্যি কথা বলতে পারি, সেটা হচ্ছে প্রযুক্তিগত এই বিমানগুলি পুরানো হয়েছে, বাট এই বিমান পুরানো না।
প্রযুক্তিগত পুরানো। এখন আমরা নতুন প্রযুক্তির বিমানের জন্য অবশ্যই আমরা চেষ্টা করছি, আপনারা সবাই জানেন আমরা ভবিষ্যতে নতুন প্রযুক্তির বিমান আনবো। তার মানে এই না যে ওটাও অ্যাক্সিডেন্ট হবে না, হইতেই পারে, সেটাই হচ্ছে আসল কথা। কিন্তু আমরা এই বিমানগুলি আমরা যথাসম্ভব ভালোভাবে মেরামত করি, দেশে এবং বিদেশে সব জায়গায় আমরা এগুলিকে ওভারঅল বা যা যা মেনটেন্যান্স প্রয়োজন হয় সেগুলি করি। জি, আপনাকে আমি বলতে চাই যে আমি এই মুহূর্তে ইউনিফর্ম পার্সনের মধ্যে সিনিয়র মোস্ট এয়ারম্যান ইন দিস কান্ট্রি। তো আমি নিজেও এখনও শিওর না ফার্স্ট অফ অল, এবং তদন্তের আগে আমার নিজস্ব কোনো ধারণা এখন বলাও ঠিক হবে না। তবে অবশ্যই এটা একটা সিঙ্গেল ইঞ্জিন বিমান। আপনারা হয়তো প্রায় আপনারা যারা সাংবাদিক ভাই জানেন, কিছুদিন আগেও একটা কমার্শিয়াল এয়ারক্রাফট টেক অফের পরে আবার এসে ল্যান্ড করেছে, একটা ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের এই বিমানগুলিতে একটাই ইঞ্জিন, সো ইঞ্জিনের অনেক টেকনিক্যাল প্রবলেম হতে পারে, শুধু যে পাখি আঘাত হতে পারে, অন্য কিছু হতে পারে। তো ওই শেষ মুহূর্তে এত কম সময় ছিল যেগুলি আমরা এখন অনেক কিছু বলতে পারতাম যদি আজকে বিমানটা মানে অক্ষত থাকতো অথবা পাইলট আমাদের সাথে থাকতো, কিন্তু এই দুজনের একটাও নাই আমাদের কাছে। তো এটা তদন্ত করতে একটু সময় লাগবে, ওই পর্যন্ত আপনাদের ধৈর্য থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বাস করেন না, এটা আমার সবার প্রতি অনুরোধ। আবার বলছি, ইঞ্জিনও আমরা আরও বেশি কেয়ারফুল, বিকজ আমার পাইলটের একটা বিমানে একটা ইঞ্জিন, সো আমরা ইঞ্জিন নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না। এটা প্রযুক্তিগতভাবে পুরানো, কিন্তু এই প্লেনের যত ঘন্টা থাকার কথা ওই ইঞ্জিনের তত ঘন্টা, 1 ঘন্টাও বেশি আমরা ফ্লাইং করি না, এবং এটা যা যা রিপেয়ার করার কথা সেটা আমরা সম্পূর্ণভাবে করি। সো এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই মনে যে প্লেনটার কোনো। তারপরে ওই যে বলবো একদম বিকল যখন হবে সেটা বলে কয়ে হয় না, সেটা কখন হবে সেটা আমরা বলতে পারি না। তো সেদিক থেকে আমার কোনো মানে আমার মনে কোনো নাই যে আমরা কোনো কম্প্রোমাইজ করছি, এটা আমি 100% শিওর। আপনারা আমার চেয়ে ভালো জানেন যে আমাদের তো এই বিমানবন্দরই একসময় চলে যাওয়ার কথা ছিল কোথাও। এই বিমানবন্দর এটাই ঘনবসতির মধ্যে পড়ে গেছে, শুধু বিমান বাহিনীর এয়ারক্রাফট বললে তো হবে না। কিন্তু খুব ডিফিকাল্ট, আপনি বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে একটা জায়গা খুঁজে বের করলে ওর পাশে আবার ঘনবসতি হবে। এখানে যখন বিমানবন্দর হয়েছিল, আমি যখন প্রথম এখানে 1985 সালে ফ্লাই করেছিলাম, তখন এই ওদিকে কিছুই ছিল না, উত্তরা বলতে কিছু ছিল না। 1985 সালে আমি প্রথম ফ্লাই করি। এখন আপনি দেখেন কী অবস্থা। তো এটা হবেই, আমাদের এত মানুষ, এটা বাড়বেই। তো এটা একটা বিরল ঘটনা ঘটেছে, এটার সাথে আমরা ঘনবসতির সাথে সম্পর্ক করা ঠিক না। আমাদের দেশ ছোট, সব জায়গায় মানুষ, তো আমরা সব জায়গায় অপারেট করি। সো এটা আমাদের মেইন বেজ। আমার সমস্ত বাংলাদেশের ভালনারেবল এরিয়া বলি আমরা, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা। সমস্ত ভিআইপিস এখানে থাকে, আমাদের স্থাপনাগুলি এখানে আছে, পার্লামেন্ট এখানে আছে। সো এটা একটা প্রোটেকশনের ব্যাপার আছে। সো এখানে এই ধরনের একটা স্ট্রং এয়ার বেস থাকা এখানে খুবই দরকার। আমি যেটা একটু আগে তথ্য পেয়েছি, এগুলো আপডেট দিচ্ছে আসপিআর মাধ্যমে। আমি জেনেছি আজকে একটু আগে পর্যন্ত আমি 31 জনের সংখ্যা পেয়েছি, যেটা আমার জন্য খুবই কষ্টকর। তবে আশা করছি এই সংখ্যাটা আর খুব একটা বাড়বে না, আল্লাহ যাতে না বাড়ায়। এই পর্যন্ত আমার কাছে তথ্য আছে, যদি যা তথ্য আসবে আপনারা 100% তথ্য পাবেন। এখান থেকে আমাদের সাইড থেকে কোনো ধরনের এগুলি রাগঢাকের কোনো ইচ্ছাও নাই, কোনো সুযোগও নাই। উদ্ধারকারী কার্যক্রম করেছে যারা, তাদের অনেকেই হালকাভাবে আহত হয়েছেন, যারা ডাইরেক্ট ইম্প্যাক্টে হয়নি।